নামার জন্য তাড়াহুড়া শুরু করে দিছে। আর এই দেন এইটা হইলো মুম্বাই এয়ারপোর্ট। এয়ারপোর্টটায় ক্রাউড একদমই কম, ক্রাউড কম হইবই না কারণ এখন বাজতেছে রাতের 1:30টা। তো আমরা আমাদের ফ্লাইটের এরিয়াতে চলে আসলাম। মূলত ফ্লাইট আসার আগ পর্যন্ত আমরা এই জায়গায় বসবো, রেস্ট নিবো, ঘুমাবো, যা মন চাই তাই করবো। এই দেখেন এটার দাম হলো 40 রুপি। 40 রুপি হিসেবে এটা আমার কাছে ভালোই লাগছে। আর এত বড় এয়ারপোর্ট, এটা গেট থেকে আমাদের ফ্লাইটের ওই জায়গায় যেতে মোটামুটি আমাদের আধা ঘন্টার মতো হাঁটতে হবে। তো হাঁটি ফাইনালি দিল্লিটা ছাড়তেছি, এইভাবে খুশি লাগতেছে। এই প্রথম কোনো শহর ছাড়ার সময় এত খুশি লাগতেছে। আর এই দেন আমাদের সামনে 4 জন চাইনিজ, আই থিঙ্ক চাইনিজ, বাট বাচ্চাটা অনেক কিউট। যাক, কিচ্ছু করার নাই, কপালে লেখা ছিল আর কি। নয়তো বাংলাদেশ থেকে আইসা ইন্ডিয়ায় যে আমরা বন্দি করে যাবো, এটা আমরা কখনো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সবাই ভালো আছেন? আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছিল দিল্লি থেকে। গত 3 দিন হলো আমরা দিল্লিতে বন্দি করে আছি। সবাই জানতেন যে দিল্লি থেকে আমাদের ফ্লাইট ছিল ঢাকার উদ্দেশ্যে। আমরা দিল্লিতে মাত্র 17 ঘন্টা ট্রানজিটে ছিলাম, বাট ঢাকায় শুরু হয় ঝড়, আর ওই ঝড় চলে আসে কলকাতায়। তো ইন্ডিয়ার থেকে বাংলাদেশের সব ধরনের প্লেন চলাচল বন্ধ। তো আমরা তো আসছিলাম ভিস্তারা ফ্লাইটে। তোমাদের ভিস্তারা ফ্লাইটটা ডিলে হয়ে যায়। একদিন 2 দিন না, পুরো 3 দিন ডিলে হয়ে যায়। আর 3 দিন ধরে আমরা এই হোটেলেই পড়ে আসি। দিল্লিতে গরম হইলো 45 ডিগ্রি সেলসিয়াস। এই যে আমি রুমের বাইরে আছি না, আমার শরীর পুরো পুড়ে যেতেছে। এই রাতের টাইমেও দিল্লিতে 38 ডিগ্রি সেলসিয়াস গরম, যেটা আমাকে বাংলাদেশে দিনের বেলায় থাকে। কিন্তু আমরা একদম রুম থেকে বাইরে হইতে পারি না। জাস্ট রাত হইলেই আমরা টুকটাক বাইরে, দিনে বাইরে হইলেও জাস্ট খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসি। তার কোনো ফ্লাইট ডিলে হইলে আমরা এটা জানি যে ফ্লাইট কোম্পানিগুলো আমাদের হোটেলে থাকা, খাওয়া, খরচ সব কিছু বহন করবো। বাট ভিস্তারা ফ্লাইটটা এটা করে নেই। তারা বলছিল আমাদের টাকা রিফান্ড করে দেবে বা আমাদের অন্য ফ্লাইট দিয়ে যেতে বলছিল। বাট অন্য কোনো ফ্লাইট অ্যাভেলেবেল নাই। আর টাকা রিফান্ড নিয়ে আমরা করবো কি? তারা তো ফুল টাকা রিফান্ড করবে না। যার জন্য আমাদের 3 দিন অপেক্ষা করতে হলো। আর শুধু আমাদের 3 দিনের একটা খরচ বাড়লো। লাইক 3 দিনের হোটেল খরচ, খাওয়া দাওয়া খরচ, এগুলো সব আমাদের নিজের গাইড থেকে দিতেছে। অ্যান্ড আমরা কোথাও ঘুরতেও বেরিয়ে যেতে পারতেছি না। ট্যুরটা প্রথম দিক দিয়ে খুবই ভালোভাবে শুরু হয়েছিল, বাট শেষের দিকে আইসা এই ট্যুরটা আমার লাইফের অনেক বাজে একটা ট্যুরে পরিণত হয়। যাক, কিচ্ছু করার নাই, কপালে লেখা ছিল আর কি। নয়তো বাংলাদেশ থেকে আইসা ইন্ডিয়ায় যে আমরা বন্দি করে যাবো, এটা আমরা কখনো ভাবিও নাই। ওটার কোনো দুঃখ নাই, আমরা এমন একটা জায়গায় এসে বন্দি করছি, যেমন এটা একটা এয়ারপোর্ট এরিয়া। আর এই যে চাইরো সাইডে জাস্ট হোটেল অ্যান্ড হোটেল। তো ইন্ডিয়ার কালচারটা অন্যরকম। এই সাইডের হোটেলে খালি যে পর্যটক থাকে এমন কিছু না, অনেক খারাপ কাজকর্ম হয়, যেটার সাথে আসলে আমি নিজেরা খাপ খাওয়াই নিতে পারতেছি না। এই জন্য আমি জাস্ট সারাদিন রুমে বসে থাকি। যাই হোক, আমার ভিডিও বাচ্চা থেকে পুরা সবাই দেখে, যার জন্য আমি আর কিছু উল্লেখ করে বললাম না। আর এই রাতের টাইমটায় এই সাইডটা একটু ফাঁকা থাকে আর গরম কম থাকে, যার জন্য রাতে বাইরে এলাম। আর আমি বাইরে একটা জুস খাইতে, আমি ওই জুসটা খাইছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। তো অনেক গরম লাগতেছে হোটেলের ভিতরে, একটু রিফ্রেশমেন্ট দরকার। তো ওই জুসটা খুঁজতেছি আমি, দেখি দোকানটা খোলা পাই নাকি। আর যাই হোক, আইসা দোকানটা খোলা পাইছি। ভাইয়া 40 ম্যাঙ্গোওয়ালা দেয় না? 40 রুপি হিসেবে ওই ম্যাঙ্গো শেকটা অনেক ভালো বানাইতেছে। বানাইয়া দেওয়ার পরে আমি আপনাদেরকে রিভিউ দিতেছি। এই দেখেন এটার দাম হলো 40 রুপি। 40 রুপি হিসেবে এটা আমার কাছে ভালোই লাগছে, কারণ একদম ফুল ফিল আপ করে দেয়। দেন অনেক আইসক্রিম, আর উপরে কাজু বাদাম দেয়, অনেক মজা লাগে। একটা পাইপও দেয়, একটা চামচও দেয়। এটার টেস্টও টু গুড, এটা অনেক মজা। চলো, জুসটা খাওয়ার পর পেট ঠান্ডা হয়ে গেছে। পেট ঠান্ডা মানে দুনিয়া ঠান্ডা। এখন তাড়াতাড়ি হোটেলে যাই, কারণ হোটেলে যাই ঘুমাইতে হবে। কালকে আমাদের রাত্রের ফ্লাইট এইখান থেকে বম্বে, মানে মুম্বাইয়ে আবার আমাদের ট্রানজিট। দেন তার পরবর্তী দিন এলো ঢাকা। তো ইন্ডিয়া আসার পর আমি ফ্লাইটেই দিন কাটাইলাম। আমার প্লেনে চড়ার যত শখ ছিল ওগুলা শেষ। এমন কিছু করার নাই, দিল্লি থেকে ঢাকার কোনো ফ্লাইট অ্যাভেলেবেল নাই 2 তারিখের আগে। তো 2 তারিখ পর্যন্ত আমার জন্য দিল্লিতে থাকা পসিবল না। এই জন্য আমরা ঠিক করছি মুম্বাই থেকে দেন ঢাকা যাব। তো হোটেলে যেয়ে সব প্যাকেজিং শেষ করে ফেলাই, আপনাদের সাথে দেখা হইতেছে কালকে। সো গাইস, আজকে দিল্লিতে হইলো আমার 4র্থ দিন। আর আজকে দিল্লির তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস। শরীর পুড়তেছে, সারাদিন রুম থেকে বাইরে হই নেই, এমনকি খাইতেও বাইরে হই নেই আজকে। এখন বাজতেছিল 3টা। কালকে রাত্রে খেয়ে ঢুকছিলাম। এখন যদি না খাই তাহলে গরমে নাম হলো খিদায় মেরে যাবো গা, তাই খাইতে বাইরেতে হইলো। এত গরম, পুরাপুরি দাবাদহ চলতেছে, পুরা দাবাদহ। তাতে শরীর পুরা পুইরে যাইতেছে। আর আমরা যে খাওয়া দাওয়া করবো, এদিকে ভালো কোনো রেস্টুরেন্ট বা হোটেলও নাই। জাস্ট একটা ছোটোখাটো ধাবা পাইছি, ওটাতেই আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করতেছি। অনলাইন অর্ডারের সিস্টেম আছে, বাট আমাদের পেমেন্ট মেথড নাই। তো এই যে আমার পিছিয়ে ধাবাটা দেখতেছেন না, এটা দেখতে ছোট হইলো, এই জায়গার খাবারটা খুব টেস্টি অ্যান্ড প্রাইসেও কম। মোটামুটি 100-150 টাকার ভিতর ভালো একটা প্ল্যাটার পাওয়া যায়, যে প্ল্যাটারটা টেস্টিও থাকে, হেলদিও থাকে, মানে সব দিক দিয়ে ঠিকঠাক। তো চলেন বসি, খাওয়া দাওয়াটা শেষ করি। চলো, খাওয়া শেষ করলাম। আর আজকে খাওয়ার আইটেমে তেমন কিছুই ছিল না। আমরা এমন টাইমে গেছি, এই টাইমে সব খাবারই ফিনিশ হয়ে গেছিলো। তো এখন হোটেলে যাই, বাদবাকি যা প্যাকিং আছে এগুলো শেষ করি, দেন বাইরে ডিরেক্ট এয়ারপোর্ট। অ্যান্ড অবশেষে আমরা রেডি হইয়া লাগেজ নিয়ে বাইরে পড়ছি। অ্যান্ড আমরা আছি উবারে, আমরা যেতেছি হইলো এয়ারপোর্টে।
ফাইনালি দিল্লিটা ছাড়তেছি, এইভাবে খুশি লাগতেছে। এই প্রথম কোনো শহর ছাড়ার সময় এত খুশি লাগতেছে। সবসময় আমি শহর ছাড়ার সময় শহরটারে মিস করি, বাট দিল্লি আমার লাইফের একটা ব্ল্যাক চ্যাপ্টার, যে জায়গায় আমি পার্সোনালি অনেক প্যারা খাইছি। অবশ্যই সেই প্যারাটার সমাপ্তি ঘটতেছে। অনেক শখ ছিল দিল্লি আমু, আগ্রায় যাবো, তাজমহল দেখবো, এনে ঘুরবো হেনে ঘুরবো, কিছুই হইলো না। মাঝখান দিয়ে সব দিক দিয়েই লস খেলাম। সময় গেল, কিছু এক্সট্রা খরচ হইলো। যাই হোক, আপনারা সবসময় আগের থেকে আবহাওয়ার একটা খোঁজ খবর নিয়ে নেবেন, যাতে আমাগো মতো একটা ফেরে না পড়েন। আর মেন কথা হলো, আমি যে জায়গায় যাই ওই জায়গায় এরকম ছোটখাটো ঝামেলা হয়, আপনারা বরাবর দেখছেন, সামনে আরো দেখবেন। তো চলেন এখন দেরি না করিয়া তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যাই। আজকে এই দিল্লির এয়ারপোর্টটা একটু বেশি ক্রাউডি, লাইক দেখেন চারো সাইডে মানুষ আর মানুষ। মূলত আবহাওয়ার কারণে এই 2 দিন ফ্লাইট অফ ছিল, যার জন্য মানুষের চাপটা আজকেই বেশি পড়ছে। আর আমরাও একটা লম্বা লাইনে দাঁড়াইছিলাম, এখন লাইনটা একটু শর্ট হয়েছে। আর এই দেন আমাদের সামনে 4 জন চাইনিজ, চাইনিজ, বাট বাচ্চাটা অনেক কিউট, সো সুইট। এটাও সুইট, বাট এটা বেশি সুইট। এই দেন এটারে জুস দিতেছে, দেখছেন? ওরা 2 জন ভাইয়ের প্রতি মহব্বতটা কি। আর আমাদের বাংলাদেশে বড় হওয়ার পর ভাইয়ের ভিতরে মহব্বত থাকে না। তো সব কিছু কমপ্লিট করার পর আমরা দিল্লি এয়ারপোর্টের ভিতরে, জাস্ট আমাদের টাইম এলে আমরা ফ্লাইটে উঠে যাবো। আর আমি আগেই বলছি, দিল্লি এয়ারপোর্টটা সবচেয়ে বড় একটা এয়ারপোর্ট, কারণ দিল্লি ইন্ডিয়ার রাজধানী। আর এইখান থেকে এখন আমরা যাবো মুম্বাই থেকে আবার কালকে আমাদের ফ্লাইট সকাল 7টা বাজে। ওইখানে আমাদের মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টার ট্রানজিট আছে, মানে ওইখানের এয়ারপোর্টেও যে বসে থাকতে হইব। তো মুম্বাইয়ের এয়ারপোর্টটাও ঘোরা হয়ে যাবে আর কি। যদি দিনের টাইম হইতো তাহলে মুম্বাইয়ের বাইরের সাইডটা ঘুরতাম। লাইক মুম্বাই কিন্তু সব সুপারস্টারদের বাসা, যেমন শাহরুখ খান, সালমান খান, বড় বড় স্টার যারা আছে, সেলিব্রিটি যারা আছে। আর এত বড় এয়ারপোর্ট, এটা গেট থেকে আমাদের ফ্লাইটের ওই জায়গায় যেতে মোটামুটি আমাদের আধা ঘন্টার মতো হাঁটতে হবে। তো হাঁটি। আর আধা ঘন্টা হাঁটার পর ফাইনালি আমরা আমাদের 50 নম্বর গেট পাইছি। এই গেট দিয়ে আমরা ঢুকনি। আর আমার মনে হইতেছে আজকে আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে, কারণ ফ্লাইট ছাড়ার কথা ছিল 9:50-এ, অলরেডি 9:55 বাজতেছে। এখন দেখার বিষয় কতক্ষণ ডিলে হইব। ফাইনালি আমরা আমাদের প্লেনে উঠে পড়ছি, বাট আমাদের কপালটা খারাপ, আমাদের সিটগুলো একসাথে পড়ে নেই। কারণ আমার সিটটা পড়ছে এক জায়গায়, আমাদের সাথে 2 জনের সিট পড়ছে সামনে। আর আমার সাথে যারা পড়ছে সবাই স্ট্রেঞ্জার। তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না ঠিকঠাক মতো, আমার কথাও কম বলতে হইব, যাতে তাদের কোনো ডিস্টার্ব না হয়। বাট আমরা যতগুলো ফ্লাইটে ফ্লাই করছি, সবচেয়ে সুন্দর এই ফ্লাইটটা। লাইক আপনাদেরকে একবার ফ্লাইটটা দেখাই। এই যে জাস্ট লুক এট দ্য ফ্লাইট। নাইট ভিউটা খুব সুন্দর। এর আগেও আমি নাইটে ফ্লাই করছি, বাট এত সুন্দর লাগে না এই ফ্লাইট। আর এই যে আমার সামনে এবার মনিটরও আছে। আমাদের আগের ফ্লাইটে মনিটর পাওয়ার কথা ছিল, বাট আমাদের ধোকা দিয়ে দিছে। তো মনিটরে আমি এখন গেম খেলবো। আমি গেম খেলতে পছন্দ করি, আমি কার্টুন দেখতে পছন্দ করি। শুধু আমারটাই না, সবারটাই মনিটর দেওয়া আছে। ওই যে পিচ্ছি, আই থিঙ্ক ও ছবি টবি দেখবো, আমিও ছবি দেখবো একটু পরে। আপাতত গেম খেলি, নিউ গেম। আর এই ফ্লাইটের সিটগুলো অনেক কমফোর্টেবল, বসে অনেক কমফোর্ট ফিল করতেছি। জাস্ট আমি একদিক দিয়ে আনকমফোর্টেবল ফিল করতেছি, সেটা হলো আমার সাথে অচেনা মানুষ। মূলত আমার সাথে একটা মহিলা বসছে আর তার ছেলে। এমনিতে আমার কোনো সমস্যা নাই, বাট অচেনা মানুষের সাথে বসলে একটু আনইজি ফিল হয়, কথা বলা যায় না ঠিকঠাক মতো, পা হাত খুইলা বসা যায় না। আর একটু পর পর কেমন কেমন করে জানি তাকায়, আমার খুব শরম করে। অ্যান্ড আমাদের ট্রেন টেক অফ করছে, আর আমাদের ফুডও দিচ্ছে। লাইক ফুডে আমি ননভেজ নিয়েছিলাম, যেখানে ছিল বিরিয়ানি, বাট আগের বারে চিকেন বিরিয়ানিটা ছিল না, আমুল বাটার। আর এইবার এক্সট্রা করে ডেজার্ট আইটেম দিছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো ফুডটা ট্রাই করি। ফুডটা ভালো ছিল, অ্যান্ড ফুডের পরে আমি কফি নিলাম, কফিটাও মোটামুটি ভালো। আর আজকে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, কখনো কারোর সাথে না মিশা তারা জাজ করবেন না। লাইক একটু আগে যে আমি বললাম না যে আমি আনকমফোর্টেবল ফিল করতেছিলাম, কারণ আমার পাশে অচেনা মানুষ পড়ছে। তো আমি বাংলায় বলতেছিলাম, আমি ভাবছি যে তারা খালি হিন্দি বুঝে, বাংলা বুঝে না। বাট আমার পাশে যিনি বসছিলেন উনি পুরোপুরি বাংলা বুঝে। তো আমি অনেক একটা লজ্জা হয়েছি, আমি এরকম লজ্জা আমার লাইফে কখনো পাইনি। বাট অনেস্টলি স্পিকিং, আন্টিটা আসলে খুবই ভালো। দেন উনি নিজে আমার বললো যে তুমি কমফোর্টেবল ফিল করো, সমস্যা নেই, তোমার যেইভাবে ইচ্ছা ওইভাবে বসতে পারো, তোমার মন চাইলে যেভাবে ইচ্ছা ওইভাবে ব্লগ বানাইতে পারো, মানে তুমি তোমার মতো থাকো, আনকমফোর্টেবল ফিল করার কিচ্ছু নাই। আমি আগেই তারা জাজ করে ফেলছিলাম যে সে কেমন না কেমন হইব, রাগি হইব নাকি বদমেজাজি হইব। তো কখনও কারোর সাথে না মিশে আপনারা জাজ করবেন না। এমনকি আন্টিটা এত ভালো ছিল, আমার কানে ইয়ারফোন ছিল না, নিজে আমার ইয়ারফোন দিয়েছে। দেন মানে অনেক ফ্রেন্ডলি। উনি কিন্তু আমার মার বয়সে রইব। তো আমার প্রথমে ওই কথাটা বলা উচিত হয় নাই, যার জন্য আমি পার্সোনালি ওনার অনেকবার সরি বলছি। তো কখনো কারোর সাথে না মিশে তারা জাজ করাটা একদমই উচিত না। তো যাই হোক, আমাদের ফ্লাইট আই থিঙ্ক আর 20 মিনিটের ভিতর ল্যান্ড করবো। তো তাড়াতাড়ি কফিটা সেই দিয়ে নিই।
অ্যান্ড আমরা সেফলি মুম্বাই এয়ারপোর্টে আইসা নামলাম মাত্র। আর এই দেন এইটা হইলো মুম্বাই এয়ারপোর্ট। এয়ারপোর্টটায় ক্রাউড একদমই কম, ক্রাউড কম হইবই না কারণ এখন বাজতেছে রাতে 1:30। বাট এয়ারপোর্টটা সুন্দর আছে, অবশ্য সুন্দরই হইব না কারণ এই এয়ারপোর্টে সবই স্টাররা নামে। কারণ মুম্বাই হলো সেলিব্রিটিদের সিটি, সবাই জানেন মুম্বাইয়ে সালমান খান, শাহরুখ খান, আমির খান এদের বাড়ি, আরও অনেক নায়ক নায়িকাদের বাড়ি। আর মূলত আমি প্রথমবার ইন্ডিয়াতে আসলাম, আর প্রথমবার ইন্ডিয়াতে আইসা আমি অনেকগুলো এয়ারপোর্ট ঘুরে পাইলাম। ইন্ডিয়া আসার পর আমার লাইফ প্লেনেই কাটছে আর এয়ারপোর্টেই কাটছে। এই মুম্বাই এয়ারপোর্টে এখন আমাদের 6 ঘন্টা স্টে, 6 ঘন্টা এই জায়গায় আমরা থাইকা সকালবেলা 7টা বাজে ফ্লাইট উঠবো, দেন বাংলাদেশে কখন নামাইবো ওটা কোনো গ্যারান্টি নেই। তো চলেন এর ফাঁকে টুক করে মুম্বাই এয়ারপোর্টটা একবার ঘুরে নিই। Kang magbigay ng kulay sa ating mundo. Sa ibang habang buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini na ikita na langit ko. Kang magbigay ng kulay sa ating mundo. Sa ibang habang buhay na ito. তো মুম্বাই এয়ারপোর্টটা শর্টকাটে ঘুরে ফেললাম। মুম্বাই এয়ারপোর্টটা যেমন বড় তেমন সুন্দর। আর এই এয়ারপোর্টটার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো সেটা হলো এটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমি এই পর্যন্ত যতগুলো এয়ারপোর্ট দেখছি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হলো এই মুম্বাই এয়ারপোর্টটা। লাইক এই যে এই এয়ারপোর্টের নিচের টাইলসে আপনার উপরের প্রতিচ্ছবি দেখতে পারবেন, মনে করেন এটা একটা আয়নার মতো, ঠিক আছে, একদম ক্লিয়ারলি বোঝা যাইতেছে সব, এত পরিষ্কার। আর এই যে আমার পিছনে 2-3টা মেশিন দেখলাম। এখন আমাদের কাছে ক্যাশ টাকা আছে, লাইক এই যে 500 টাকা, হ্যাঁ, কিন্তু এই মেশিনে চলো হইলো কার্ড। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে টাকা দিয়ে কিছু একটা খামু, কারণ কি জানেন এই মেশিনগুলোতে যে প্রোডাক্টগুলো আছে না, এয়ারপোর্টের ভিতর সবচেয়ে সস্তা প্রোডাক্ট হইলো এগুলা। লাইক এই জায়গায় একটা আইসক্রিমের দাম 85 রুপি, 50 রুপি, 40 রুপি। আর এয়ারপোর্টে আপনি অন্য কোথাও আইসক্রিম কিনতে যান, মিনিমাম আইসক্রিমের দাম পড়বো হইলো 400 রুপি। এক কাপ কফির দামও 350 রুপির উপরে। আর এই জায়গায় পানি আছে, পানি 20 রুপি করে, 30 রুপি করে। আর ওই জায়গায় আছে চিপস। সবচেয়ে বেশি অবাক লাগছে, চিপসের দাম মাত্র 30 টাকা। দেন এই জায়গায় বিস্কিট আছে যেগুলোর দাম 50 টাকা। দেন জুস আছে অনেক রকম, জুসের দাম 30, 40, 50, মানে আমাদের আয়ত্তের ভিতরে। তো এয়ারপোর্টে আসলে এই ধরনের যদি মেশিনগুলো দেখেন, এগুলো থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন, আপনারা বাইচে যাবেন। যদি দোকানে যান, দাম দেখে আপনার আর কিছু খাইতে মন চাইবো না, যত পেটে খিদা থাক দাম দেখে ওই খিদা মরে যাইবো। তো যাই হোক আমরা একটু চেষ্টা করি, যদি কিছু কিনতে না পারি এখান থেকে তাহলে ডিরেক্ট যেয়ে কোথাও ঘুম মারবো। তো আমরা আমাদের ফ্লাইটের এরিয়াতে চলে আসলাম। মূলত ফ্লাইট আসার আগ পর্যন্ত আমরা এই জায়গায় বসবো, রেস্ট নিবো, ঘুমাবো, যা মন চাই তাই করবো। আর এই জায়গায় আসার পর আমি অনেক বাঙালি দেখতে পাইলাম। আমার সাথে যে আছে সেও বাঙালি, অ্যান্ড এই জায়গায়ও বাঙালি। অনেকদিন পরে বাঙালি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, মূলত পিওর বাংলাদেশি দেখা। এই ভাই হলো শরীয়তপুরের, উনি আসছিল মরিশাস থেকে, দেন পিছনের কেউ আসছে কাতার থেকে, বাট আমরা সবাই বাংলাদেশে দেখতেছি। আর মূলত আমরা সবাই